হাত পাখার নির্বাচনকে এবার সমর্থন করলো আলী হাসান ওসামা সাহেব। দর্শক, হ্যাঁ এটাই সত্য, নির্বাচনকে এবার সমর্থন করেছে আলী হাসান ওসামা সাহেব। এতটুকু শোনার পর আমাকে গালি দেওয়ার জন্য, চরমনায় দালাল বলার জন্য, আরও যত প্রকারের গালি আছে এসব দেওয়ার জন্য অনেকে প্রস্তুত হয়ে আছেন। একটু ওয়েট করেন ভাই, আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি যে আলী হাসান ওসামা সাহেব নির্বাচনকে তিনি সমর্থন করেছে। নির্বাচন দুনিয়ার সব নির্বাচনের বিধান এক না। এলাকার চেয়ারম্যান নির্বাচন, মেম্বার নির্বাচন, স্কুলে ক্লাসের ক্যাপ্টেন নির্বাচন, অথবা শিক্ষকদের কোনো সমিতির নির্বাচন, শ্রমিকদের সমিতির নির্বাচন। আর যেখানে নির্বাচনের অর্থ হলো যারা পাশ করবে তারা নিজেরা আইন বানাতে পারবে, বিধান বানাতে পারবে, কোরআনের সঙ্গে মিললেও পারবে, কোরআনের উল্টা গেলেও পারবে, এই দুইটারে যারা এক কাতারে মাপে শুধু নির্বাচন শব্দ দেখেই ধোকা খায়, এরা না রাজনীতি বোঝে না ইসলাম বোঝে। তা আপনারা তখন ওসামা সাহেবের স্পষ্ট বক্তব্য শুনেছেন যে তিনি এখানে বলেছেন যে ইউপি নির্বাচন, মেম্বার নির্বাচন, মেয়র নির্বাচন, স্কুল ক্যাপ্টেন নির্বাচন, এই সকল নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন দুইটা এক জিনিস নয়। মেম্বার নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, মেয়র নির্বাচন, স্কুল ক্যাপ্টেন নির্বাচন এটা এক জিনিস, আর জাতীয় সংসদ নির্বাচন সেটা হলো ভিন্ন জিনিস। এর দ্বারা তিনি এখানে স্পষ্ট বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে নির্বাচনগুলো আছে, মেম্বারি, চেয়ারম্যানি, মেয়রগিরি, আরও বিভিন্ন যে সকল নির্বাচনগুলো আছে এগুলোরে তিনি জায়েজ মনে করেন, এগুলোর তিনি সমর্থন করেন। এর দ্বারা কিন্তু এটা স্পষ্টকর হয়ে যায় যে তিনি এগুলোকে সমর্থন করেন। এখন তো বিশ্বাস হচ্ছে যে তিনি এই নির্বাচনকে তিনি সমর্থন করেছেন। ভাই, গালি দেওয়া থেকে একটু বিরত থাকতে পারেন। এখন আপনাদেরকে প্রমাণ তো দিয়েছি যে তিনি নির্বাচনকে সমর্থন করেছে। মূলত তিনি কোন নির্বাচনের বিরোধিতা তিনি করেন, তিনি জাতীয় সংসদ নির্বাচনকে তিনি কেন কুফুর মনে করেন, শিরিক মনে করেন, সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। গণতান্ত্রিক যে প্রক্রিয়া বর্তমান বিশ্বে চলছে প্রাণ ভোমরা বলা হয়, এর আত্মা বলা হয় নির্বাচনকে। কারণ এই নির্বাচনের দ্বারা জনপ্রতিনিধি উঠে আসে। এরকম জনপ্রতিনিধিদেরকে নিয়ে একটা পার্লামেন্ট গঠিত হয়। সেই পার্লামেন্টে অধিকাংশ মানুষ যে মতামত দেয় তাদের মতামতের উপর ভিত্তি করেই আইন বের হয়ে আসে। তার মানে এখানে যারা বসে তারা হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, তারা প্রত্যেকে আইন প্রণেতার ভূমিকায় থাকে। যার কারণে পার্লামেন্টের আরেক নামই হলো আইনসভা বা বিধানসভা, আর পার্লামেন্ট মেম্বারদের অপর নামই হলো আইন প্রণেতা বা বিধান প্রণেতা। অথচ আল্লাহ এবং তার রাসূলের উপর যারা ঈমান রাখে, এই কথায় কারো দ্বিমত থাকার কথা না। মুসলমান আইন বাস্তবায়নকারী হতে পারে, বিধান বাস্তবায়নকারী হতে পারে, কিন্তু আইন প্রণেতা বা বিধান রচয়িতা হতে পারে না। মুসলমানের রচনা করার কিছু নাই, রচনা যা করার কে করে দিয়েছেন? দর্শক, আপনারা যখন ওসামা সাহেবের বক্তব্যটা শুনেছেন, এখানে তিনি স্পষ্ট বলেছেন যে সংসদ নির্বাচন, সেখানে মানুষ সংসদে গিয়ে আইন প্রণেতা হতে পারে, সংসদের ভিতরে মানুষ আইন পাশ করতে পারে, তার জন্য সেই নির্বাচনটাকে তিনি কুফুর বলেছেন, শিরিক বলেছেন। দর্শক, এই আলী হাসান ওসামা সাহেব হয়তো তিনি একতরফা জ্ঞান অর্জন করেছেন বিদায় হয়তো তিনি এই ফতুয়াগুলা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন। আপনাদেরকে কেন এই কথাটা বলেছি সেটার ব্যাখ্যাও আপনাদেরকে দিব। শুধু সংসদে যাওয়ার পর আইন বানাতে পারে, যে কোনো বিষয়ের উপর আইন বানাতে পারে, শুধু এতটুকু সীমাবদ্ধ নাকি না কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চলাতে পারে, তারও বিধান সংসদে রয়েছে। হয়তো এই জিনিসটা আলী হাসান ওসামা সাহেবের জানা নাই, সেটা জানার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো এখন আপনাদেরকে মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনায়ের একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো, যেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে সংসদে যাওয়ার পর আইন কিভাবে বানাতে হয় এবং আইন কিভাবে ভঙ্গ করতে হয়, এবং সংসদে গেলে কোনটা শিরক হবে, কোনটা কুফর হবে, সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু তিনি ভিডিওতে তুলে ধরেছেন। চলুন আমরা সাহেবের চরমনায়ের সেই বক্তব্যটা আমরা শুনে আসি। সংসদের বাহিরে আর সংসদের ভিতরে আসমান জমিন পার্থক্য। সংসদের ভিতরে আর সংসদের বাহিরে বর্তমান আমাদের আইন হলো, কেউ যদি সংবিধানের বিরুদ্ধে সংসদের বাহিরে কথা বলে দেশদ্রোহী হবে। কিন্তু ওই ব্যক্তি যদি সংসদের মধ্যে গিয়া সংবিধানের পৃষ্ঠা খুঁজে ফেলায়, এটা আমি মানি না। এইটা আমি কি হবে বলেন? কিচ্ছু হবে না। কেন কিচ্ছু হবে না? এই আইন দেয়া আছে, সংবিধানকে সে পরিবর্তন করার ক্ষমতা সংসদ সদস্য রাখে, সংবিধানের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা এই সংসদ সদস্য রাখে। এর জন্য সংসদের মধ্যে গিয়া সংসদের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহ হয় না, কিন্তু ওই কথাটা সংবিধানের সংসদের বাহিরে বললে দেশদ্রোহ হয়। এতটুকু আইন তুমি জানো না, সমস্যা এই। তোমাকে পলিটিক্যাল সায়েন্স আমার পড়াইতে হবে,
তুমি আমার কাছে পড়তে আইও পলিটিক্যাল সায়েন্স, আমি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াইয়া দেবো। আপনারা তখন শাহেখের চরমনায়ের সেই বক্তব্যটা শুনেছেন। এই বক্তব্যটা শোনার পর আপনাদের কি মনে হয়েছে সেটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দর্শক, আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে নির্বাচনকে সমর্থন করেছে আলী হাসান ওসামা সাহেব। দর্শক, সেই প্রমাণটাও কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে দিয়েছি। এবং তিনি কোন নির্বাচনকে, সংসদ নির্বাচনকে তিনি হারাম বলেন, কেন হারাম বলেন, কোন দৃষ্টিকোণ থেকে তিনি কুফর শিরিক বলে ফতুয়া দেন, সেটার প্রমাণ কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দিয়েছি। তো দর্শক, আশা করি সঠিকটা গ্রহণ করার চেষ্টা করবেন। শুধু চরমনাইকে আমার ভালো লাগে না তাই বলে চরমনাইয়ের যত কার্যক্রম আছে সবগুলোই আমি বিরোধিতা করি, চরমনাই আমি দেখতে পারি না, এই তরফা চিন্তা যদি আপনি করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। তাই অতএব বিরোধিতা নয়, বন্ধুসুলভ আচরণ করে সঠিকটা বোঝানোর চেষ্টা করুন এবং আপনি সঠিকটা বোঝার চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।